তার থেকে বড় কথা হলো অবভিয়াসলি দ্য লেজেন্ড হিমসেলফ উত্তম কুমার নিজে আছেন এই ছবিতে এবং বিভিন্ন ছবি থেকে তার ক্লিপ ইউজ করে একটা গল্প হেঁদে তারপরে সেটা করা হয়েছে। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। জীবনের দেয়া নেয়া চুকিয়ে দিয়ে ফিরে এলে চির সবুজ মন নিয়ে। যে ওটা একটা বিশাল একটা সাবজেক্ট, তো কোনো একটা পার্টিকুলার কোনো ওয়ার্ড দিয়ে ওনাকে মানে আবদ্ধ এই করা যায়। প্রফেশনের সাথে জড়িত তারা কোথাও না কোথাও কেউ কোনোদিন এইটা ডিনাই করতে পারবে না যে তারা উত্তম কুমারের ছবি দেখিনি আমরা, এটা কোনোদিন কেউ বলতে পারবে না, কিন্তু কারণ সবাই দেখেছে। কুমারের অরা আমার মধ্যে নেই, কোনোদিন হবেও না। আমি চাই আমার অরা কোথাও একটা সফল হোক, সেটা চাওয়াতে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি সেই ব্যাপারে খুবই স্পষ্ট বক্তা। অবশ্যই আমি চাই তারকা হতে, অবশ্যই আমি চাই আরো বিভিন্ন ধরনের কাজ করতে, সেটা চাওয়াতে তো কোনো উদ্ধত্ত নেই। কিন্তু যখন সে উত্তম কুমারকে যখন প্রথমবার সচক্ষে নিজের সামনে দেখছে অবতীর্ণ হতে, সে কিন্তু তার প্রেমে এইভাবে পড়ে যাচ্ছে। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমার সাংবাদিক জীবনের একটা অন্যতম দিন, কারণ যেখানে বসে আছি আমি কোনোদিন জীবনে ভাবতেও পারিনি এই কাট আউটটা তার পেছনেই থাকবে। এবং শুধু তাই নয়, কাট আউটের সামনে যিনি থাকবেন তিনি একদম ওই বংশেরই যোগ্য উত্তরসূরি গৌরব, এবং আমরা গৌরবান্বিত হলাম। আর তার পাশে যে থাকবে তার তো আমি এখনই বলবো একটাই কথা, যে ও একজন লেজেন্ড হবে বলেই জন্ম হয়েছে। না না না, এত বাড়াবাড়ি না। থ্যাংক ইউ, আই ওয়াজ থ্যাংক ইউ। সো ইমপ্রেস। তোমার সঙ্গে একবার আমার সুযোগ ঘটেছিল বাইরে যাওয়ার, এবং খুবই মজা করেছিলাম আমরা, অনেক গান বাজনা আড্ডা। কি অপূর্ব, এবং এই অপূর্ব একটা সময় আমি বসেছি। অতি উত্তম ছবি রিলিজ করতে চলেছে এবং সঙ্গে গৌরব সানাই। থ্যাংক ইউ। তো গৌরব, তোমার তো মানে ইন্টারভিউ গুলো দিতে দিতেই তোমার ভেতরে একখানা অন্যরকম সত্তা জেগে উঠছে না, যে দাদুর একটা বিশেষ ছবি যেখানে দাদুও উপস্থিত, সেই ছবিতে তুমি দাদুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারলে, যেটা সারা জীবনে অন্য সময় ঘটে না। হ্যাঁ, সব থেকে বড় কথা হলো যে এটা বাংলা একটা অন্য ধরনের ছবি হচ্ছে ইন টার্মস অফ দ্য ম্যাগনিটিউড, ইন টার্মস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, কারণ এই ধরনের টেকনিক্যালি এই ধরনের ছবি হয়নি, আর বাংলায় যে এরকম একটা ছবি হচ্ছে সেটা বিরাট বড় ব্যাপার। মানে এই ধরনের গ্রাফিক্সের কাজ, এই ধরনের সব কিছুই। তার থেকে বড় কথা হলো অবভিয়াসলি দ্য লেজেন্ড হিমসেলফ উত্তম কুমার নিজে আছেন এই ছবিতে এবং বিভিন্ন ছবি থেকে তার ক্লিপ ইউজ করে একটা গল্প হেঁদে তারপরে সেটা করা হয়েছে, এবং সেটাতে কোইন্সিডেন্টালি আমি আছি অ্যান্ড আই প্লে মাই সেলফ। তো সেটা আমার মনে হয় খুব কম অভিনেতারই পৃথিবীতে সুযোগ হয়েছে, তো সেটা খুবই মানে আনন্দের, এবং অবভিয়াসলি যেটা বললাম যে ইটস অফ আ ভেরি ডিফারেন্ট ম্যাগনিটিউড। একদম, এবং সত্যি সত্যি, এবং ম্যাগনিটিউডটা যে কি কত বড় সেইটাও বোধহয় গজ করার এখনই ক্ষমতাটা আসছে না। একদমই ভাই, তবে এমন কিছু যেটা একদম মহাকাশে ছড়িয়ে দেওয়া যায় একেবারেই। মানে ট্রেলার দেখে ইনফ্যাক্ট মানুষের সবাই খুব ভালো রেসপন্স করছেন, এবং সত্যি তো মানে ওনাকে সবাই ছবিতে দেখতে চায়, মানে আমরা সবাই দেখতে চাই। এবং পুরোনো ছবি নয়, আমরা যেমন কিছু কিছু ছোটবেলা থেকে মনে আছে দাদুর মৃত্যুদিন বা জন্মদিনে শিল্পী সংসদের অনুষ্ঠিত যে অনুষ্ঠানগুলো হতো সেগুলোতে নন্দনে দাদুর ছবিগুলো দেখতাম, এবং আমি ছোটবেলায় দেখতাম। আমি বলতাম যে আমি যাবো না, কারণ আমার ফেভারিট ছবিগুলো তখন যেগুলো ছিল আর কি, হ্যাঁ সাদা কালো, এবং কমেডি, মেনলি কমেডিগুলো দেখানো হতো, মানে ভ্রান্তিবিলাস, ছদ্মবেশী, এই ধরনের ছবিগুলো তো আমার খুব পছন্দের ছবি ছিল, তো তখন আমি বসে দেখতাম। কিন্তু সেগুলো আমরা দেখে থাকলেও ওনাকে নতুন স্ক্রিপ্টে, নতুন গল্পে আমাদের সবার দেখার ইচ্ছে বাঙালি হয়ে, তো সেইটা যে আমরা দেখতে পারবো আমার মনে হয় সেটা খুব আনন্দের। একদম, এবং তুমি যে মিউজিক দিচ্ছ ব্যাপারটা কিন্তু গন্ধটা কিন্তু খুব সন্দেহজনক, মানে বেশ টাফ হয়তো হতো আরো, মাটিতে পড়বে না গন্ডগোল হয়। হ্যাঁ মানে ছবিতে উত্তম কুমার আছে, ইজন্ট দ্যাট এনাফ? মানে আমার গানগুলো ওনার ছবিতে থাকতে পেরে গানগুলো ধন্য হয়ে গেছে। মানে মানুষ তো বলবে যে এই কি গান, উত্তম কুমারের
লিপে কি সব গান ছিল আর কি সব এখানে বানিয়েছে, এসব এখানে চোখে উত্তম পড়ে। কুমারের লিপে কোনো গান নেই, থ্যাঙ্কফুলি। উত্তম কুমার যদি স্বয়ং থাকতেন, ওনার লিপে গান বানাতে হতো, তাহলে হয়তো খুবই টাফ হয়ে যেত ব্যাপারটা। কারণ উনি নিজে মিউজিক্যালি খুবই স্ট্রং ছিলেন, নিজে খুব ভালো গাইতেন। আমরা যারা নবজন্ম বলে একটি ছবিতে তিনি মিউজিকও দিয়েছেন। রাইট, এবং উনি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। যারা ওনাকে সত্যি ভালোবাসেন তারা ইউটিউবে গেলে ওনার গাওয়া গানও শুনতে পারেন। কারণ গৌরবদা ভালো জানবে, ওনার বাড়িতে একটা সরস্বতী পুজো উনি করতেন। সেখানে সব থেকে বড় কথা যে বাড়িতে পার্টি হলে শুনেছি হেমন্ত মুখোপাধ্যায় এসে বসতেন আর উনি গান গাইতেন। Right. সেই সাহস যদি হারমোনিয়ামটা বেরিয়ে হ্যাঁ আসতো। হ্যাঁ হ্যাঁ রাইট, উনি তাহলে- দেবব্রত বিশ্বাসের খুব বড় ভক্ত ছিলেন, এবং প্রত্যেক সরস্বতী পুজোতে ওনার বাড়িতে এসে দেবব্রত বিশ্বাস গান করতেন, ওনার সাথে গান গাইতেন। তো উনি আছে ছবিতে। আমার গানগুলো এমনিই মানুষ শুনে ফেলবে, আর অনেক শুনছেন অলরেডি, অনেকে ভালোবাসছে গানগুলো। আজকে ফাইনালি বিকেলবেলা 8 তারিখ, 8ই মার্চ, আজকে ফাইনালি ওনাকে ডেডিকেট করে যে গানটা আমি আর সৃজিতদা বানিয়েছি, যেখানে প্রত্যেকটা লাইনে ওনার বিভিন্ন ছবির নাম আছে, সেই গানটা আজকে রিলিজ হবে। উপলদা খুব সুন্দর গেছে, আমরা প্রচন্ড নস্টালজিয়ার একটা ফিলিং পাবো গানটার মধ্যে দিয়ে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, গানটাই উনি আছেন ছবিতে, ভিডিওটাতে উনি আছেন। আজকে সেই গানটা রিলিজ করে, তো আমি খুবই এক্সাইটেড সেটার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোমার জীবনের মানে শ্রেষ্ঠ গান বলে তো? বাধা শ্রেষ্ঠ গান কিনা বলতে পারবো না, বাট এই গানটাতে উত্তম কুমার আছে। ফেলে ফেললে। না, এটাতে বলা উচিত ছিল। এটাতে উত্তম কুমার আছে, এটাই শ্রেষ্ঠত্ব করে দিচ্ছে গানটাকে। মানে ভিডিওতে উত্তম কুমার আছেন, এবং এটা আর এবং অপেক্ষা করে আছে কেন? হ্যাঁ একদম, গানটাই গেয়ে ফেলি। উত্তম কুমারকে ডেডিকেট করে গান, প্রত্যেকটা লাইনে উত্তম কুমারের ছবির নাম। এবং আমরা একটা কন্টেস্ট করছি যে গোটা গানে উত্তম কুমারের সেই ছবির নামগুলো যারা আইডেন্টিফাই করে বলতে পারবে যে কোন কোন ছবির নাম ব্যবহার করা হয়েছে এই গানটার মধ্যে। আমি সেই সবকটা ছবিই দেখেছি ম্যাটিনি শোতে বসে, মানে বাড়ির ম্যাটিনি শো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মার সাথে বসে। তো সেই নামগুলো বলতে পারলে আকর্ষণীয় পুরস্কার তাদের জন্য। আমি গানটা পুরোটা গাইবো না। তুমি মনে মনে ভাবো যে আর সবাই বসে আছেন এখানে, হেমন্ত আরো যারা আছেন, মনে মনে ভাবো। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। জীবনের দেয়ালে চুকিয়ে দিয়ে ফিরে এলে চির সবুজ মন নিয়ে। চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি, কচি প্রেমের কোচিং এবং রাজকুমারী। চাওয়া পাওয়ার খুললে নয়া স্কুল বাড়ি, কচি প্রেমের কোচিং এবং রাজকুমারী। পথে হলো দেরি তবু পৌঁছে যাব, মোচট খেয়ে হাত বাড়ালেই বন্ধু পাবো। লা 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 লা। অর্ধেক গানটা গাইলাম, পুরো গানটা অলরেডি খুব ভালো, খুব ভালো। সব রকম অডিও প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে। ভিডিওটা ইউটিউবে কিছুক্ষণের মধ্যেই রিলিজ হবে। আমি তো ভিডিওটা দেখতে দেখতে খুবই নস্টালজিক হয়ে পড়ছিলাম, আমার একটু চোখে জলই চলে আসছিলাম। প্রচন্ড উত্তম কুমারের ভক্ত। আমার আশা বিশ্বাস যারা দেখবে তারাও একটু চোখের কোনো একটা জল আসবে। আসবেই। একদম, আমার তো এসেই গেল, আমি ভাবছি আর প্রশ্ন করবো কি? কেঁদেই ফেলবো। হ্যাঁ এরকম। না সত্যি যে আসলে উত্তম কুমার আমাদের যে আমাদের যে ইমোশনের যে একটা পৃথিবী আছে, হ্যাঁ সেখানে উত্তম কুমার এমন একটা জায়গা নিয়ে আছে যেটা যেটা হচ্ছে প্রেম শেখার। প্রেম ওই শেখার। হাসি, ওই হেয়ারস্টাইল, ওই এক্সুবারেন্স, মানে উনি স্ক্রিনে দাঁড়ালেই আর কিছু হয়তো দরকারই হতো না। উনি যেভাবে ক্লাইম্যাক্স সিকোয়েন্স গুলোতে যেভাবে ডায়লগ বলতেন, প্রেমিকার সঙ্গে একদম বা তার নায়িকার সঙ্গে একেবারে অন্তরঙ্গ মুহূর্তে ওর যে এক্সপ্রেশন, সেগুলো আমার মনে হয় তোমার কেন প্রত্যেকেরই সেখান থেকে একটা শিক্ষা। আমার তো ধারণা সপ্তপদীর মতো প্রেমের ছবি সেই সময়ের পর রিসেন্ট পাস্টে আর হবে না। প্রচন্ড স্টাইল এবং অ্যাহেড অফ টাইম, সময়ের থেকে অনেকটা এগিয়ে।
আবার তারপরেই শিফট হয়ে যায় যদি আমরা ডক্টর অগ্নিশ্বর, হ্যাঁ সেখানে আবার একদম ভিন্ন একটা চরিত্র, সেখানে জীবনের মূল্যবোধটা, একজন ডাক্তারের কতটা দায়িত্ব সেইটা শিখিয়ে দেওয়া। মানে আপনার গালে যদি একটা 4টে চড় মারার দরকার হয়, একটা চড়ে কি কাজ হবে? 4টে ওষুধই খেতে হবে। এবং এখনো প্রচুর লোকজন এই ধরনের ধারণা নিয়ে মানে চলে যে এই তো দিয়েছে ডাক্তার ওষুধ, 2টো খেয়ে ঠিক হয়ে গেলাম, আর খাবো না, আর খাবো না। কিন্তু সেই সময় উত্তম কুমারের সেই ছবিতে কতটা অ্যাডভান্স টাইপ, মানে উনি ছিলেন বা ওনার সময়টার ছবিগুলো কতটা অ্যাডভান্স, সেই সময় সেই কথাগুলো বলে গেছিলেন উনি। সত্যি তাই। এবং ওটা এখনো কত শাশ্বত এবং কোনোদিন সেটা ম্লান হবে না, তাই তো? মানে এত বেশি চিরকালীন যে আজকে যখন স্ক্রিনে ওকে দেখবো বা সবাই দেখবেন হলে বসে, সেটা একটা অদ্ভুত অনুকম্পা, মানে অদ্ভুত একটা ফিলিং। এটাকে শুধু নস্টালজিক বলে আবদ্ধ করা যায় না না, না, একেবারে না, প্রচন্ড এটা সমুদ্রের ইমোশনাল, মতো ব্যাপার। একদম একদম। এবং সেই যারা উত্তম কুমারের ছবি দেখেছে, ক্লিপিং গুলো দেখে হয়তো বুঝতেও পারবে কোন কোন ক্লিপিং গুলো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটাও একটা বিশাল ইন্টারেস্টিং ব্যাপার, রিসার্চের ব্যাপার। ঠিকই। হুম। তো এটা ওই এই রিসার্চটা আমার মনে হয় আর শেষ হবে না। এটা একটা হুম। খনির মতো খুঁড়তে খুঁড়তে মানে পুরো ছবিটা দেখার পরেও মনে হবে আরে ওই জায়গাটা নিলে ভালো, ইস ওখানে উত্তম কুমার যেরকম করেছিলেন। এবং আমার যেগুলো যে শর্টস গুলো এখন তো আর রিলস এর যুগে সবই ছোট 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 হয়ে আসছে, আমি যদি সেটাও ভাবি যে উত্তম কুমারকে আমি রিলস এ ফিট করাবো, তাহলে ওই একদম শেষ শটটা উনি এক মুখ শেভিং ক্রিম নিয়ে ওই ভগবধূ সুন্দরী। ভগবধূ সুন্দরী, এবং সেটাই তার শেষ শট ছিল আসলে। ওই শটটাও তো একটা আইকনিক। মানে প্রচন্ড। একজন অভিনেতা সারা জীবনে যা যা দিয়ে যেতে পারেন, যেরকম করে একটা বিশ্ব সাজিয়ে যেতে পারেন, সেটা উত্তম কুমার করে গেছেন। এবং ওনার মানে মৃত্যুটাও সেই অভিনয় করতে করতেই, ওনার মন্দিরেই ওনার। হুম। এবং অনেকক্ষণ গৌরব একদম চুপচাপ বসে আছে। হুম। না, আমি চুপচাপই থাকি, আমি শুনতে পছন্দ করি। তো এবার দাদুর কথা অনেক হচ্ছে, এবং তুমি যে সময়টার কথা বলেছিলে সেই সময় দাদু মানে প্রথমেই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিসটা একটা বাচ্চা ছেলের পছন্দ হবে তা নয়। তোমারও এরকম ছিল যে দাদুর ছবি দেখতে, আমার এই বয়সে দাদুর ছবি দেখতে ভালো লাগে না, কিন্তু ফ্যামিলিয়াল প্রেসারে আমাকে দাদুর ছবি দেখতে হয়েছে। না, প্রেশার একদমই না। আমি ওটাই সবসময় বলি যে হি হ্যাড দ্যাট ম্যাজিক, মানে নট জাস্ট কারিজমা। বিকজ আমি যখন ছোট ছিলাম, ওই বললাম না 3-4 বছর বয়সে বাড়িতে চালানো হতো, কারণ তখন সবার বাড়িতেই ওই দূরদর্শন, আমাদের অত কেবেলও আসেনি তখন, এই ডিশ তো দূরের কথা। তো দূরদর্শনে রেগুলার দাদুর একটা একটা করে ছবি দেখানো হতো, এবং বাইরে সবাই দেখতেন। এবং আমি তখন অতটাই ছোট, আমার ছোট মনে আছে 3 চাকার একটা সাইকেল ছিল, ওটা নিয়ে যেতে যেতে প্রথম সিনটা দেখে আটকে যেতাম। আর আই এম শিওর ওটা আমি বলে না, এটা যে কোনো বাচ্চাই মানে করতো, মানে। এবং সেই বয়সে যদি কোনো বাচ্চা একটা ছবি পুরোটা দেখে পেশেন্স নিয়ে, তাহলে অফকোর্স মানে ইউ ক্যান কনক্লুড দ্যাট দেয়ার ওয়াজ আ ম্যাজিক। তো সেটাই, সেই ম্যাজিকটার নাম উত্তম কুমার। একদম। দেখো আমরা যে কোনো অভিনেতা মানে যে কোনো নায়ক যে ভীষণ সফল, যার একটা ওই যেটা তুমি ব্যবহার করলে ক্যারিজমা আছে, তাকে আমরা কোনো কোনো সময় একটা মানে স্ট্রেট জ্যাকেট করি, যে মেগাস্টার, সুপারস্টার, জুবিলি স্টার, এরা এই সমস্ত কিছু দিয়ে কি উত্তম কুমারকে মাপা যেত? দেখুন, এটা একটা বিশাল একটা ওয়াস্ট সাবজেক্ট, মানে উত্তম কুমার। হি ওয়াজ আ স্টার, হি ওয়াজ অ্যান অ্যাক্টর, হি ওয়াজ অ্যান ইনস্টিটিউট হিমসেলফ। তো কোনো পার্টিকুলার কিছু দিয়ে, মানে এই যে একটু আগে যেটা বললেন যে রোম্যান্টিক হিরো, রোম্যান্টিসিজমের শেষ কথা, নিশ্চয়ই শেষ কথা, কিন্তু হি ওয়াজ এভরিথিং, মানে হি ডিড এভরিথিং, হি ওয়াজ সো ভার্সেটাইল। আমি তো ছোটবেলায় এই ভার্সেটাইল শব্দটার অর্থটাই জেনেছি অ্যাকচুয়ালি ওনার থেকে। মানে বাবা, আমার মনে আছে কোনো একটা ইন্টারভিউতে, দাদুকে নিয়ে কোনো ইন্টারভিউতে বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল, তো বাবা তখন বলেছিল যে হি ওয়াজ ভার্সেটাইল। তো ওই তখনই আমি ভার্সেটাইলের মানেটা বুঝেছিলাম যে হোয়াট ইজ ভার্সেটাইল। তো ওই যে কোনো চরিত্র এত মানে জলের মতো আর কি, যে এত ইজিলি, এত মানে কমফোর্টেবল, সে মনে হচ্ছে যেন সেই চরিত্রটাই, মানে ধনরাজ সামাং থেকে শুরু করে অ্যান্থনি ফিরিঙ্গি টু মানে যে কোনো রোমান্টিক ছবি, যে কোনো ছবি, তো সেটাতেই ভাল লাগতো। তো সেটাই আমার মনে হয় যে ওটা একটা বিশাল একটা সাবজেক্ট। তো কোনো একটা পার্টিকুলার
কোনো ওয়ার্ড দিয়ে ওনাকে মানে আবদ্ধ করা যায় না। তো তোমার কি মনে হয় ওর কিছু কিছু ছবি আমরা সঠিক সময়ে সঠিক মর্যাদা দিইনি, এখন সেগুলোর মর্যাদা দেওয়ার সময় এসেছে? মানে ধরো উত্তম কুমার শেষ দিকে যে ছবিতে অভিনয় করতেন এবং যে ধরনের তখনকার দিনের সমালোচনা, এখনকার দিনের ট্রোল যদি বলা হয়, সেরকম তাকেও সহ্য করতে হয়েছে শেষ দিককার ছবিতে। তো তোমার কি মনে হয় সেগুলো যথেষ্ট জাস্টিস আমরা করতে পেরেছি সেই সব ছবি? মানে কোন ছবিগুলো যেগুলো যেগুলো শেষের দিকে, মানে অগবধূ সুন্দরীর আগে আগে রিলিজ করেছে এবং আনন্দ আশ্রম, আনন্দ আশ্রম, সেগুলো কি মানে হ্যাঁ? মানে সেগুলোকে কি করা হয়েছে মানে মানে সেগুলো সেগুলোকে সেই সময়ের প্রেক্ষিতে আমরা সঠিক মর্যাদা দিইনি এবং আনন্দ এখন আশ্রম সেগুলো- সেই ছবিগুলো অবধূত সুন্দর এগুলো যথেষ্ট মানে হিট ছবি তো হ্যাঁ। তখনকার সময়। হ্যাঁ, যেটা করিনি, যেটা ইনফ্যাক্ট একটা ইন্টারভিউতে সৃজিতদাও বলছিল এবং আমি শুনেওছি আগে, প্রচুর এরকম অনেক ছবি দাদুর আনফর্চুনেটলি আমি দেখতে পাইনি, কারণ আমি শুনেছি যে এরকম ছবির ক্যানগুলো নাকি আমি জানি না ফর হোয়াট পারপাস, সেগুলো লিটারালি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল সেভ করার জন্য না কি করার জন্য আমি জানি না। তো মানে রাখা হয়েছিল যাতে, হ্যাঁ, কিন্তু ওটা তো প্রিজার্ভ করার মানে ওয়ার্স্ট পসিবল ওয়ে। তো যার জন্য ওই ছবিগুলো খারাপ হয়ে গেছে এবং সেই ছবিগুলো আনফর্চুনেটলি আমরা কেউ কোনোদিন দেখতে পাবো না, জানতেও পারবো না, তো হয়তো শুধু নামগুলো জানি। তো সেইটা সত্যি সেটা মানে আমরা খুবই আনফর্চুনেট সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে। সত্যি তাই। এবং কোনো কোনো ছবিতে শেষ দিকে ইউজ করা হতো এবং উত্তম কুমার, এবং মানে যেখানে উত্তম কুমারের নাম সবসময় সেলিব্রেটেড ইন দ্য ফার্স্ট মানে স্ক্রিন সব সময়, সেটা সেই সময় সেটা আমার মনে হয় হি ওয়াজ ভেরি জেন্টলম্যানলি, ওটা কার্টসি। তো আমার মনে হয় সেই নামটা দেওয়াটা ওটা খুব একটা দরকার পড়ে না। আই থিঙ্ক ওনার কাজটাই মানে স্পিক্স ফর আমরা ইটসেলফ। নায়কের একটা মানে সিনে দেখতে পাই যখন উনি ব্যাগ গোছাচ্ছেন, মানে যাবেন বলে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা রিসিভ করতে, ওনার বন্ধু এসে বলে যাচ্ছিস, তাহলে বলে যেতে হয় তাই যাচ্ছি, আলটিমেট মানে পুরস্কার বুঝি না, আলটিমেটলি মানুষ কথা বলবে, শেষ কথা মানুষই বলবে। একদম। পুরস্কারও মানে সে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডকে উপেক্ষা করে ফেলছে, বলছে পুরস্কার বুঝি না, মানুষই শেষ কথা বলবে, তার কাছে ওই এবং দিয়ে এলো নামটা কি কিভাবে এলো ডাজেন্ট ম্যাটার। আমার এগুলো আসলে কথা প্রসঙ্গে এলো তাই তোমাকে জিজ্ঞাসা করার অবকাশ পেলাম না। কিন্তু উত্তম কুমার এমন একটা নাম যেটা যেটা একটা সূর্যের মতো, মানে যেটা যতদিন প্রাণ থাকবে ততদিনই সূর্য থাকবে, এইরকমই তার দীপ্তি। তো তোমাকে এখানে আমাকে স্মৃতি এক্ষুনি বললো তোমাকে এখানে পাওয়াটাই হচ্ছে ওর একটা অ্যাসেট, মানে তোমাকে পেয়েছে, উত্তম কুমারের নাতিকে এখানে পেয়েছে এবং সেই হিসেবেই তুমি এখানে আছো। কেমন লেগেছিল এই ছবিটা আমার থাকতে আমার কাছে একটা বিরাট বড় ব্যাপার, কারণ ছবিটাতে ফার্স্টলি এটা সৃজিত মুখার্জির ছবি, সৃজিতদাকে আমি খুব রেসপেক্ট করি সৃজিতদার কাজের জন্য, এবং এই ছবিটা এমনভাবে সুন্দরভাবে লেখা হয়েছে এবং যে বিষয়টা ভাবা হয়েছে সেটাই আমার কাছে বড় ব্যাপার। আর টু বি আ পার্ট অফ সাচ আ ফিল্ম, যে ফিল্মটা এইভাবে একটা বাংলায় একটা নতুন দিক, টু বি আ পার্ট অফ সাচ এ ফিল্ম, সেটাই আমার কাছে বড় ব্যাপার। তো নিশ্চয়ই এটা আমার কাছে বিরাট বড় ব্যাপার, খুবই আনন্দের। একদম। তো দেবলীনা কি বলছে এই ছবিটা রিলিজের আগে? ও কি কিছু অংশ দেখেছে? ওই ট্রেলারটা দেখেছে এবং ও যেরকম বাকি সবাই বলছে এবং ও সেটাই বলছে যে নিশ্চয়ই মানুষকে, কখনো কখনো edit না 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 এইটা তো আমিও নিজেও এডিটে যাইনি, আমি ডাবিংটা করেছি, ডাবিংয়ে যেটুকু দেখেছি তো সেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে এবং সেটা যে ফাইনালি এরকম ভাবে ছবিটা হচ্ছে এবং ফাইনালি আমরা দেখতে পাবো, সেটা উই হ্যাড বিন ওয়েটিং ফর দিস ডে, সেটা আসতে চলেছে। অনেক বছরের অপেক্ষা অ্যাকচুয়ালি আমাদের সবার, একদম, মানে আমার 4 বছর, গৌরব দাদের 3 বছর, অনেক অপেক্ষার পর ফাইনালি আমরা এটা দেখতে পাচ্ছি, এটাই আমাদের কাছে বিশাল খুব বড় ব্যাপার। এবং আমি শেষ করব যদি তুমি আমাকে একটা সুন্দর গান শোনাও উত্তম কুমার লিপে। উত্তম কুমার মানে সেই সময়কার গান, ভালো হয় না ব্যাপারটা? যেটা ও যেটা ভালো লাগে। নাকি তুমি কোনো একটা চয়েস দাও কোন গান? আমার মনে হয় এই ছবিরই আরেকটা গান যদি ও গায়, আমার মনে হয় আজ এটা সেটা গেয়ে ফেলিস, সেটা গাওয়া তাহলে হবে। আরেকটা গান হোক। এই ছবিরই আর এই ছবির গান গাইবে নাকি উত্তম কুমারের লিপে কোনো গান? সেটা ওর ডিসিশন। ঠিক আছে, তোমার চয়েস।
এই ছবিরই আজকে যখন এই ছবিরই প্রমোশন হচ্ছে, এই ছবি নিয়েই আমরা কথা বলছি, এই ছবিরই একটা গান গাই, যে গানটা অলরেডি রিলিজ হয়ে গেছে মোনালি ঠাকুরের গলে। এই ছবিটা অনেক কটা মানে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এক তো সৃজিত মুখার্জির ছবি, এটা আমার প্রথম কাজ, যার ছবি হলে বসে বসে দেখে ভাবতাম যে এই সেনার ছবিতে যদি আমি একটা মিউজিক করতে পারতাম, সেখান থেকে একটা কেন দুখানা অলরেডি আমাকে তো সৃজিত একেবারে মানে ছেঁকে ছেঁকে তুলে সেই একটা স্বপ্ন পূরণ। তারপরে আমার দুই চাইল্ডহুড হিরো সিঙ্গার, এক উপল সেনগুপ্ত, যার চন্দ্রবিন্দু, যার শো দেখে আমি বড় হয়েছি, যার গান শুনে বড় হয়েছি, রূপঙ্কর বাগচি, যার গান শুনে আমি বড় হয়েছি। এই দুজন চাইল্ডহুড হিরো আমার সুরে গান গাইছে। মোনালি ঠাকুর আমার সুরে গান গাইছে, পাপন গান গাইছে। তারপরে সেই তাদের গলার সাথে আমি নিজের গলাটাও শেয়ার করতে পারছি একটা আমারই সুরে গানে। মানে আমার অবস্থাটা এখন মানে বলতে গেলে সেই সোনার কেল্লায় লালমোহন গাঙ্গুলি ঠিক চড়তে ওঠার আগে যে অবস্থাটা, আমার প্রত্যেকটা স্বপ্নে এইভাবে যে সফল হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি, মানে এরকম একটা ব্যাপার তো আমার ভেতরে কাজ করছে। তো এই গানগুলো অনেক পুরোনো গান, যেটা ফার্স্ট গাইলাম বন্ধু ভাবি, এটাই একমাত্র এই ছবির জন্য তৈরি হওয়া গান। এই গানটা আমার খুব প্রিয়, যেটা এখন গাইবো মোনালি ঠাকুরের কণ্ঠে, আর পাপনেরটা রিলিজ হবে, যেটা খুব একটা হিট জুটি মোহমোহকে ধাকে হিন্দিতে, এবার বাংলায় তারা জুটি বেঁধেছেন মেল আর ফিমেল। বিচ্ছিরি সব খামখেয়ালি কাঙালপনা, ভীষণ জ্বরে একলা ঘরে আর যাব না, চল সামলে রাখি এই স্বপ্ন ঝাঁপি, শুধু চোখের কোণে আছে জল জমাকি, চল সামলে রাখি স্বপ্ন ঝাঁপি, চোখের কোণে জল জমাকি, আল্লা দিতে পাল্লা দিতে খুনসুটিতে হয় না, আল্লা দিতে পাল্লা দিতে খুনসুটিতে হয় না, সৈয়া বেঈমান মোরা, সৈয়া বেঈমান মোরা, সৈয়া বেঈমান মোরা, সৈয়া বেঈমান। কি দারুণ না, তোমরা সত্যি সত্যি একটা এমন টিম পেয়েছো। হ্যাঁ, সবাই একসাথে খুব কষ্ট করে খেটে খুঁটে কাজ করেছি। 2020 থেকে কাজ শুরু হয়েছে আমার, গৌরব দাদের 2021 থেকে। তো 22 তারিখ ফাইনালি 22শে মার্চ ছবিটা মুক্তি পাচ্ছে। আপনারা সবাই হলে গিয়ে হল ভরিয়ে দিন। ফাইনালি মুক্তির আলো দেখছি, আলো একদম 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 একদম। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের। থ্যাংক ইউ। এই ছবি আপনারা 22শে মার্চ দেখতে পাবেন, অতি উত্তম। আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন এই ছবি, এবং দেখার পরে যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা তো আমি কিছুই বর্ণনা করতে পারবো না, আপনারা না দেখা পর্যন্ত বুঝতেই পারবেন না। আবার উত্তম কুমারকে দেখলেন বিগ স্ক্রিনে, এবং আমার ধারণা বলছে পুরো প্রযুক্তি একদম বদলে দিয়েছে। যখন প্রেমের সংজ্ঞা তোমরা বদলে হ্যাঁ দিয়েছো, হ্যাঁ একদম। আর আমার ধারণা এই ছবি হ্যাঁ একদম অ্যালজেব্রা, হ্যাঁ একদম আলাদা দুটো। হ্যাঁ আমার ধারণা একবার দেখে এই ছবি কারোর মনে ধরবে না। এই ছবিটা রিলিজ করার পর শিখা হবে যে প্রেমকে কোনো ইকুয়েশনে ফেলা যায় না। রাইট রাইট একদম। অতি উত্তমের দুই তারকা, হাততালি, প্রেক্ষাগৃহ পরিপূর্ণ। তাই হয় না? প্রেক্ষাগৃহ পরিপূর্ণ হলে এটাই সেটাই সবচেয়ে, হ্যাঁ সেটাই কাঙ্ক্ষিত। একদম, অ্যাবসলিউটলি। এই যে অনিন্দকে সৃজিত একেবারে মানে কি বলবো, যাচাই করে বাছাই করে নিয়ে এসে স্টার বানিয়ে দিয়েছে, বলবো এটা স্টার হয়েছে কিনা জানি না, আমি নিজে যোগ্যতাতে উঠেছি। না না নিজের যোগ্যতা সেটা তো না থাকলে তো হতোই না, চোখেই পড়তো না বলো। আজকেই সৃজিত এখানে বসে ঠিক এই সোফাটাতে বসেই বলে গেছে যে কি বলেছে, ভালো ভালো কথা বলেছে আমার সম্বন্ধে। হ্যাঁ মানে তোমাকে তুমি ইন্টারভিউ নিতে গিয়েছিলে, তোমাকে ইন্টারভিউ দেখে তোমার ইয়েস, তারপরে দুটো সিনেমা বোকাত করে সিনেমার পরটা সিনেমা অন্যরা সব বাদ পড়ে গেছে। এবারে মিট মাই লেডি অন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, এরকম একটা মিষ্টি সুন্দর মেয়ে প্রেমে কে না করতে পারে।
যে কে না করতে পারে, কৃষ্ণেন্দু তো কোন ছাড়। কৃষ্ণেন্দু বললেই আমার সপ্তপদীর কৃষ্ণেন্দুর কথা মনে পড়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ। সেটাও সামওয়্যার ডাউন দ্য লাইন গল্পের মধ্যেও একটু রয়েছে, সেটা তো অবভিয়াসলি ছবি আচ্ছা, রিলিজ আচ্ছা। হওয়ার পর সবাই জানতে পারবে। রিনা ব্রাউন বরাবরই এরকম স্নব থেকে গেল, আর ওরও ব্যাপারটা আছে। কাউকে কাছে ঘেঁষতে পারে ওই টাইপটা ইজ নট মাই টাইপ। ইটস নট মাই টাইপ। মানে সোহিনী সেনের চরিত্রটা যদি নিয়ে কথা বলি তাহলে ইটস আ লট লাইক মি ওয়েন আই ওয়াজ ইন কলেজ। তো সামওয়্যার ডাউন দ্য লাইন ওটা প্লে করতে খুব একটা আমার অসুবিধা হয়েছে বলে সেরকম নয়। হ্যাঁ, অবভিয়াসলি কিছু চারিত্রিক ডিফারেন্সেস ডেফিনেটলি থাকবে, বিকজ এটা একটা কাল্পনিক চরিত্র। কিন্তু হ্যাঁ, মজা করেছি, প্রচুর মজা করেছি। সবাই মজা করে না? হ্যাঁ। আমি তো ভাবছি আমার প্রফেশন ছেড়ে সিনেমায় চলে যাবো শুধু মজা করবো। আমার না শুটিং এর সময় অত মজা হয় না, তাই খুব খাটতে হয়, চরিত্রটাই তো ওরকম। কিন্তু খুব খাটতে কোনোদিনই হয়, মজা হয় না। খুব খাটতে হয়, খুব কষ্ট হয়। মোটিভেশন অ্যাকচুয়ালি থাকে হচ্ছে বিকজ অফ দ্য ম্যাজিক ইউ গেট টু ফাইন্ড দিস। ইয়েস। এই যে ট্রেলারটা যখন আমরা দেখছি আজকে সকলের ভালো লাগছে, দ্যাট ইজ দ্য মোটিভেশন। মানে আমি এটা সবসময় যারা এই জগতের নন, আমার ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করলে যদি বলে যে শুটিং এ যাবো দেখতে তোদের কি মজা প্লিজ হয়, এসো না। যে খুব বোরিং লাগবে, খুবই বোরিং লাগবে আনলেস ইউ সি দ্যাট ম্যাজিক ফাইনালি। যখন মানে ইনফ্যাক্ট আমরা যখন একটা ছবি শুটিং এর পরে ডাবিং করি, তখন ডাব করার সময় মনে হয় এই বাবা এটা কি হয়েছে, বিকজ এটা জাস্ট ডাব কাটার জন্য তৈরি হয়েছে, তারপরে সাউন্ড হয়, সমস্ত কিছু হয়। ইট ইজ দি মোস্ট কোলাবোরেটিভ আর্ট ফর্ম। Yes. ফুটবল খেলা যেরকম একদম টিম গেম, So many teams coming together and creating কিন্তু one যারা magic. face তারাই সবথেকে বেশি গুরুত্ব পায়। সেটা তারা একটা- মানে কোইন্সিডেন্টলি তারা সব থেকে বেশি Yes. গুরুত্ব পায়, কিন্তু আসলে কিন্তু প্রত্যেকজন মানুষ একটা সিনেমা সেটে, স্টার্টিং ফ্রম সেটে কি শুধু না, তার আগে থেকে প্রি প্রোডাকশন টু পোস্ট প্রোডাকশন, একজনও যদি না থাকে, মানে একটা ফুটবল টিমে একজন ডিফেন্ডার কম থাকলে বা একজন স্ট্রাইকার কম থাকলে বা মিডফিল্ডার বা গোলকিপার, যেরকম টিমটা ফুলফিলড হয় না, কমপ্লিট হয় না, সেরকম ভাবে সিনেমাও হবে না। ঠিক। তোমার মাথার উপরে উত্তম কুমার সব দেখছে। লাইক এ সিসিটিভি। Absolutely. He is always there. I think আমাদের যতজন মানে এই প্রফেশনের সাথে জড়িত, তারা কোথাও না কোথাও কেউ কোনোদিন এইটা ডিনাই করতে পারবে না যে তারা উত্তম কুমারের ছবি দেখিনি আমরা। এটা কোনোদিন কেউ বলতে পারবে না, কিন্তু কারণ সবাই দেখেছে। এটা সত্যি। আজকাল কিন্তু কেউ কেউ বলছে, মানে ধরো তোমাদের জেনারেশন কেউ কেউ বলে। আমাদের জেনারেশন হতেই পারে না। আমি 35 বছর বয়স 30 আমার মনে হয়, অলমোস্ট। বাট হ্যাঁ তুমি যদি বলো মানে 16-17 হয়তো অনেকে আছে যারা 16-17 হয়তো না, অনেকে আছে, এটা আমরা অফেন্সে নেবই। 16-17, বাট ইভেনচুয়ালি আমি কথার কথা বলছি, ইভেনচুয়ালি আর কিছু না হোক হয়তো অনেকে সেই সময় অজয় করের ছবি বা দীনেন গুপ্তর ছবি, অনেকগুলো যেগুলো তথাকথিত কমার্শিয়াল বাংলা ছবি, দে মাইট নট বি এবল টু কানেক্ট। আমি কাউকে জাজ করছি না, আমার ভালো লেগেছে, নায়িকা সংবাদ আমার অসাধারণ লাগে, ধর্নিমে দারুণ লাগে, কিন্তু আই গেস নায়ক কেউই এসকেপ করতে পারবে না। এন্ড ওয়ান্স ইউ গেট ইনটু দ্যাট, তারপরে আস্তে 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 সবটাই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। তুমি কি উত্তম কুমারকে ইমোট করো? আমি উত্তম কুমারের মানে ওনার কাজের অনুরাগী যেরকম ভাবেই সকলেই, মানে ওনার হাসি দেখলে, বডি ল্যাঙ্গুয়েজ, মানে কাজ বললে কিরকম যেন ছোট ছোট মনে হয়, মানে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার অরা, ওনার স্মাইল, ওনার হেয়ার সেটাই ইমোট করা যায় না। ইউ হ্যাভ ইট অর ইউ ডোন্ট হ্যাভ ইট। Yeah. আমার have it মতো or you don't have ইউ it. হ্যাভ ইট অর ইউ ডোন্ট হ্যাভ ইট। You have it or you don't আই have it. হোপ আই হ্যাভ ইট। That's what কি বলছে উত্তম কুমার নাকি ওর মধ্যে কি বলছে? কেন হবে না? I উত্তম think কুমার শুধু না, যে কোনো অরা বা স্মাইল যেটা ইমপ্রেস করতে পারে মানুষকে, আই হোপ আই হ্যাভ ইট। yeah, it's more about the মানে সত্তাটা, উত্তম কুমারের যে সত্তাটা, সেটা আই থিঙ্ক আমরা সবাই অভিনেতারা ইরেসপেক্টিভ অফ দ্য সেক্স, মেয়ে হোক কি ছেলে হোক, আমরা সবাই কিন্তু ওই যে সিম্পল এক্সপ্রেশন, বিকজ যখন উনি অ্যাক্টিংটা করতেন হি ওয়াজ ওয়ে অ্যাহেড অফ হিজ টাইম। উনি কিন্তু এখনকার ছবির যা রেলেভেন্স আছে সেটাও যদি আমরা তখন ভাবি যে তখনকার সময় এরকম ধরনের ছবি তৈরি হচ্ছে, সো অ্যান্ড যেভাবে উনি চরিত্রগুলোকে ফুটিয়ে উঠতেন সেগুলো কিন্তু এখনকার যুগেও ইটস ভেরি রিলেটেবল। রিলেটেবল, ভেরি মাচ অ্যালাইভ। অ্যাবসলিউটলি। আমি বোধহয় এই ফেজটা আমি একটু ডিফার করব, যে উনি হি ওয়াজ অ্যাহেড অফ টাইম, হি ওয়াজ দেয়ার, এন্ড উই মিস দোজ কাইন্ড অফ লাভ রিলেশনশিপ। Yeah. সেটা নেই এখন। প্লাস আমরা এখন রিলেশনশিপে অনেক কিছু দেখি, অমুকের টাকা আছে কিনা, অমুকের গাড়ি আছে কিনা, অমুকের বাড়ি আছে কিনা, অমুকের এই আছে কিনা, তাই আছে কিনা। প্রেমটা অনেক পরে আসে। জানি না, সেটা আমিও জানি সেটা না, খুব একটা এগ্রি জানি করি না। না। আমারও সব জায়গায় মানে তোমার যে মাপকাঠি, আমার সেটা মাপকাঠি যে ও ফিট করছে না,
তার কিন্তু অনেকগুলো কারণের মধ্যে এটা পড়ছে। না, অ্যাকচুয়ালি কিন্তু না, মানে সোহিনী সেনের চরিত্রের মধ্যে যখন কৃষ্ণেন্দুকে সে বলছে যে সে পছন্দ করে না, বিকজ সোহিনীর ক্যারেক্টারটা হচ্ছে সে ছেলেদেরকেই পছন্দ করে না, ছেলেদেরকেই পছন্দ করে না, বিকজ ওর একটা হিস্ট্রি আছে ফ্যামিলিগত, এগুলো ব্যাক স্টোরি অফ, যেগুলো হয়তো আমরা ওইভাবে ছবিতেও কোনোদিন ডেলভ করবো না, এই মানে অতি উত্তমেও ডেলভ করছি না তেমন, বাট ওর যেহেতু নিজের একটা ব্যাক ট্রমা আছে, তো সেখান থেকে ও কোনো ছেলেকে বিশ্বাসই করে না। আচ্ছা, সো সেখানে দাঁড়িয়ে আজকে হচ্ছে কিন্তু যখন সে উত্তম কুমারকে যখন প্রথমবার সচক্ষে নিজের সামনে দেখছে অবতীর্ণ হতে, সে কিন্তু তার প্রেমে এইভাবে পড়ে যাচ্ছে, মানে So- পছন্দ করে না নয়, ছেলেদেরকে বিশ্বাস করে না বলে, যেটা ইয়েস ইয়েস। প্লাস যেই সময় অ্যাজ অ্যান আর্টিস্ট অ্যান্ড অ্যাজ আ ভিশনারি উনি 1964 সালে যতগৃহ প্রডিউস করছেন, শুধু অ্যাক্ট করছেন। যতগৃহ ইজ আ ফিল্ম যেটা আজকের দিনে আমরা নোয়া বম্ব্যাককে দেখেছি ম্যারেজ স্টোরি করতে, হলিউডে আমরা তারপরে দেখেছি ক্রেমার ভার্সেস ক্রেমার হতে, স্টোরি অফ সেপারেশন একটা কাপলের মধ্যে, যেটা সেই সময়ও বাংলা সমাজে দাঁড়িয়ে ওয়াজ ট্যাবু। কিন্তু এরকম একজন মহাতারকা, তার উপর কতটা প্রেশার, এবং সেরকম ছবি উনি শুধু অভিনয় করছেন না, উনি প্রডিউস করছেন। Produce তো করছেন। স্বাভাবিকভাবেই- আরেকটা জিনিস আমি বলবো, তুমি উত্তম কুমারের ঠিক আগের টাইমটা দেখো, অসিত বরণ, ভারতী দেবী, তারা কিন্তু মানে একটা পঙ্কজ মল্লিক, ভারতী দেবী, ওরা একটা আলাদা একটা জগৎ তৈরি করছেন, ঠিক। যে জগৎটায় হিন্দি এবং বাংলা দু ধরনের ছবি, মানে একই ছবি দুটো ভার্সন, নিউ থিয়েটার, মানে কলকাতায় শুটিং হতো, অ্যাবসলিউটলি, হ্যাঁ হ্যাঁ, শুরু। এবারে উত্তম কুমার যখন আসছেন তখন উনি অনেকটা জড়তা, আমি ভারতী দেবীর কাছে নিজে শুনেছি, কারণ আমি ভারতী দেবীকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছিলাম। ওকে, উনি উত্তম কুমার ওই যাত্রা হলো শুরুতে প্রথম, ওর সহযাত্রীতে ওর প্রথম নায়ক হলো। ওকে, এটা আমার জন্য ট্রিভিয়া, উত্তম কুমারের প্রথম নায়িকা কিন্তু ভারতী দেবী। তো তখন ওর প্রচন্ড আড়ষ্ট, মানে উনি তখন মানে বকা খাচ্ছেন সেটে, তখন ওকে অনেকটা মরাল সাপোর্ট দিয়েছিলেন ভারতী দেবী। কিন্তু তারপরে উনি নিজেই বলেছেন যে উত্তমের যে জনপ্রিয়তা, ওটা কখনো বাংলা ছবিতে তার আগে হয়নি। না 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 না। এবং ওটা একটা অদ্ভুত, ওটা একটা ঢেউয়ের মতো, মানে ও যেখানে দাঁড়াতো একটা ঢেউ যেন, মানে তারা সবাই উত্তম মুখী। এবং সেই জন্যই ওই ওই সময়টার পরে এটা পার হয়ে এলো। একেবারে। তো এইটা আমার মনে হয় যে এটা আর কখনো হওয়ার নয়, মানে ওই একটাই ঢেউ বিশাল হয়ে ঝাঁপিয়ে পড়বে, এবং তার আশেপাশে সবই মানে খুবই ছোট দেখাবে ওই ঢেউয়ের পাশে, সেটা বোধহয় আর কখনো হবে না। মানে উত্তম কুমার তো আর হতে পারবে না। আমাদের ইন্ডাস্ট্রির ভালোর জন্য আমি চাই যে আবার ওরকম স্টার্স ক্রিয়েটেড হোক, যাতে আমরা ইন্ডাস্ট্রি হিসেবে বাড়তে পারি। বাট আই এম শিওর কোনো সেন্সিবল মানুষ অন্য কোনো মহান ব্যক্তি শিল্পীকে রিপ্লেস করার চেষ্টা করবে না, কারণ সেটা কখনো সম্ভব নয়। সেটা কখনোই সম্ভব নয়। আজকে যদি আমি বলি যে আমি শাহরুখ খান হব, আমি হতে পারবো না কোনো শাহরুখ খান, ইভেন ইফ আই বিকাম অ্যাজ বিগ আ স্টার। উত্তম কুমার হতে পারবে না, উত্তম কুমারের অনুপ্রেরণায় আমি বড় হতে চাই, হ্যাঁ, কিন্তু আমার অরা যদি হয়ও বা আমার অরা হবে। আমি তাই জন্যই তো বলছি, আমি খুব স্পেসিফিক্যালি নির্দিষ্ট শব্দ চয়নে বলছি যে উত্তম কুমারের অরা আমার মধ্যে নেই, কোনোদিন হবেও না। আমি চাই আমার অরা কোথাও একটা সফল হোক, সেটা চাওয়াতে আমার কোনো দ্বন্দ্ব নেই, আমি সেই ব্যাপারে খুবই স্পষ্ট বক্তা। অবশ্যই আমি চাই তারকা হতে, অবশ্যই আমি চাই আরো বিভিন্ন ধরনের কাজ করতে, সেটা চাওয়াতে তো কোনো উদ্ধত্ত নেই। দারুণ বলেছে, এইবারে আমি যেটা শুনতে চাই, একটু ওর থেকে ডায়লগ শোনা যায় কি উত্তম কুমারের? শুনলে ভালো হতো না? একটা কোনো উত্তম কুমারের ডায়লগ, আইকনিক ডায়লগ, যেটা সৃজিত মুখার্জির ক্ষেত্রে আই ওয়ান্ট টু গো টু দ্য টপ কারেক্ট। ওটা তো উনি হয়েই গেছে, আসলে ওই সিনেমাটা থেকে একটা একটা টপ কারেক্ট কারেক্ট। তোমার ক্ষেত্রে অন্য কোনো? আমি আসলে তো ওই জায়গায় যাইনি, তাই ডায়লগ করলে কেমন একটা শোনাবে, নিজেই আমি যদি নিজে পরে ইন্টারভিউটা দেখে নিজেকে জাজ করবো। কিন্তু উত্তম কুমারের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডায়লগস আমার যেটা, সেটা বলতে পারি নায়ক ছবির একদম প্রথম দৃশ্যে, যখন উনি জুতো বাঁধতে বলেন যে আমি তো রয়েছি, ইজন্ট দ্যাট এনাফ। ওর একটা সিগারেট মুখে দিয়ে ফোন নিয়ে দারুণ দিয়েছিল, সিগারেটটা ওনার ঠোঁটে গেলে একদম অদ্ভুতভাবে একটা আর সিগারেটের গ্ল্যামার বেড়ে গেছে, সিগারেটটার গ্ল্যামার বেড়েছে, আমি ওটাই বললাম, একদম মুখ থেকে কথা কেড়ে নিই। একেবারেই তাই। কেউ কোনোদিন আর না, এখনো পর্যন্ত তো নয়। এখনো বাংলা ছবিতে মানে আবারও বলছি যে এখন যারা বাংলা ছবির তারকা, মহাতারকা বলতে আমরা যারা মবড হবে,
আমি বলছি বুম্বাদা বা দেবদা বা জিৎদা, তাদেরকে কোনো জায়গায় ছোট না করে আই গেস দে উড এগ্রি যে এই জনপ্রিয়তা, এই মাস আপিল এখনো পর্যন্ত বোধহয় তৈরি হয়নি, যে একজন ব্যক্তি চলে যাওয়ার এত বছর পরেও যে তার ইম্প্যাক্ট এতটা রয়ে গেছে। এতটা। তো এইবারে যখন উত্তম কুমার রিক্রিয়েটেড হচ্ছে এমন একটা টাইমে যখন আমরা প্রযুক্তিগত ভাবে একটা উত্তুঙ্গ জায়গায় পৌঁছে গেছি বলে আমরা দাবি করি। মানে আমি কথাগুলো খুব জুডিশিয়াসলি চুজ করলাম, কারণ এখন প্রযুক্তি যা আসছে সেটা আমাদের হাতের নিয়ন্ত্রণে নয়। ঠিক। আজকের দিনে আমি যেটা এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি কথা বলছি, কথা বলার পরেই কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাছে সেই কথাগুলোর একটা সিনেমা চলে আসছে, অনেকগুলো স্টেপ পেরিয়ে। মানে দিস আর মানে হ্যাভক স্টেপ জাম্প। তুমি যদি ওই দ্য লস্ট ওয়ার্ল্ড এর ওই জাম্প কাটটার কথা মনে করো, যে প্রি হিস্টোরিক এরা থেকে এসে পড়ছে একদম মডার্ন হ্যাঁ, এখানে কিন্তু এটা রিয়ালিটি হয়ে যাচ্ছে। আমি কথা বলছি, আমার ব্রেন, আমার ইমাজিনেশন, আমার এই লোক লস্কর অস্ত্র শস্ত্র সব ছাড়িয়ে একটা ছবি তৈরি হয়ে যাচ্ছে। সেখানে এসে উত্তম কুমার এবং এইভাবে উত্তম কুমারের রিপ্রেজেন্টেশন, আদৌ কি মানুষ তৈরি এটার জন্য? আমার ব্যক্তিগত মতামত, আমার খুব মানে সীমিত নলেজ নিয়ে এই পুরো বিষয়, টেকনোলজিক্যালি আমার মনে হয় আমি কিছুটা চ্যালেঞ্জড। সেই জায়গা থেকে সবকিছুরই তো একটা মানে, তুমি যদি ধরো 3টে রসগোল্লা খাচ্ছ, তোমার মার্জিনাল ইউটিলিটি বলে ইকোনমিক্সে একটা বিষয় রয়েছে, তো এটা সুজিদা বেটার বলতে পারবে ইকোনমিক্সে পড়াশোনা। মার্জিনাল ইউটিলিটি, তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তোমার পেটে খিদেও আছে, 5 নম্বর রসগোল্লাটা পর্যন্ত তোমার আস্তে আস্তে কিন্তু মার্জিনাল ইউটিলিটি কমছে, একটা জায়গায় অপটিমাম পৌঁছাচ্ছে। 6-এর পর থেকে তোমার মার্জিনাল ইউটিলিটি কমতে থাকবে। ওভার ইউজেজ অফ এনিথিং আই থিঙ্ক উড বোর দি অডিয়েন্সেস। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়, আর্টিফিশিয়াল বলা হয়, তার কারণ ওইটাও মানুষই তৈরি করেছে উইথ রিয়েল ইন্টেলিজেন্স। সো আমার মতে আমার বিশ্বাস, আমার আশা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোপুরি কোনোদিন মানুষকে রিপ্লেস করতে পারবে না, বিকজ ইউ নিড আ হিউম্যান টু রান দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাবসলিউটলি। মানে কিন্তু এরকম তো হতেই পারে যে উত্তম কুমারকে এরপরে ব্যবহার করতে শুরু করলো বাংলা স্ক্রিন, এবং তিনি চরিত্র হিসেবেই, নট ব্ল্যাক এন্ড হোয়াইট, চরিত্র হিসেবেই বারবার অবতীর্ণ হচ্ছেন স্ক্রিনে। সেরকম টেকনোলজি কিন্তু এসেই গেছে। 2-3 বছর চলবে, তারপরে কোথাও না কোথাও মানুষ বোর হবেই আমার মনে হয়, বিকজ মানুষ যাদেরকে অডিয়েন্স বলছি আমরাও অডিয়েন্স কোনো সময় যখন অন্য কোনো কাজ দেখছি, তারা তো সম্পূর্ণরূপে মানে বুদ্ধিহীন নয়, বা তাদের যে রসবোধ নেই তা তো নয়, সেটা ভাবাটাও আমার মতে ভুল, একেবারেই তাই। তো সুতরাং আমার মনে হয় কোনো না কোনো সময় প্রত্যেক কিছুরই একটা লিমিটেশন আছে। আমি যদি বলে যে আমি প্রত্যেকদিন ডাল ভাত এবং আলু ভাজা খাবো, ডেফিনেটলি আমার পছন্দের খাবার হলেও কোনো না কোনো দিন তো মনে হবে আজকে একটু বিরিয়ানি খাই, বা আজকে একটু ক্রিম অফ টমেটো স্যুপ খাই, বা আজকে একটু ক্রিম অফ ক্র্যাব মিট খাই, বা আজকে একটু সুশি খাই। তো স্বাভাবিকভাবেই ডাল ভাত আলু ভাজা ভালো লাগলেও, যেটা আমাদের স্টেপল, আমি বলছি আমি খুব ভেতো একজন, ডাল ভাত আলু ভাজা ইজ ওয়ান অফ মাই ফেভারিট থিংস। কি লাকি বলো। কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও যদি আমরা যে কোনো জিনিস ওভার ইউজ করতে যাই, সেটা উইল ফল ফ্ল্যাট অন ইটস ফেস। ইয়েস, অ্যাবসলিউটলি। খুব সুন্দর একটা আলোচনায় ঢুকে গেছি, কিন্তু কোথাও একটা দাড়ি টানতে হবে, তাই না? দাড়ি টানলো হচ্ছে অতি উত্তম। এটা আপনারা সবাই দেখবেন 22শে মার্চ সমস্ত প্রেক্ষাগৃহে রিলিজ করছে, মুক্তি পাচ্ছে, মুক্তির আলো দেখছে। উত্তম কুমার আবার আসছেন স্ক্রিনে, এবং সঙ্গে এই কলাকুশলীরাও আছেন। এটা বলবো নাকি কলাকুশলী ওনার তুলনায় আমরা সকলে উত্তম কুমারের সঙ্গে রয়েছে। হ্যাঁ, আমরা সঙ্গী, আমরা হচ্ছে we all want him to be that element on screen, যাকে কারণ আমাদেরও মানে আমরাও কোথাও গিয়ে উত্তম কুমারের ভক্ত, তার অভিনয়ের ভক্ত। সো বেসিক্যালি এটা আমাদেরও গুরু দক্ষিণা, যে তার সাথে কাজ করে যদি সেটা মানুষের পছন্দ হয়, মানুষরা যদি আমাকেও তার সঙ্গে অ্যাকসেপ্ট করে, সেটা বলতে পারবো যে ঠিক আছে, আপনার থেকে যা যা শিখেছি, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্যই আজকে আমরা এখানে আছি। এবং প্রথম এই ছবির ইতিহাসে, বাংলা ছবির ইতিহাসে প্রথম তুমি প্রেমে পড়লে উত্তম কুমারের অন স্ক্রিন। আই থিংক এটা কি প্রথম? না, এই যুগে প্রথম।
এই যুগে প্রথম। ও তার আগে তো অফ স্ক্রিন অন স্ক্রিন সবাই মিলেমিশে মানে উত্তম কুমার বলতে সবাই অজ্ঞান। হ্যাঁ, সো ঠিক। তোমার ভাগ্যে প্রথম। এসছে। একেবারেই তাই, একেবারে। তো থ্যাংক ইউ রোশনি, Thank you. এরকম রোশনাই করে চলো। আর তুমিও থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক এইরকমই আত্মবিশ্বাস নিয়ে নিয়েছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শর্মিলা শো হাউসে তোমাদের দুজনকে প্রথম পেলাম, দর্শকের উদ্দেশ্যে। দর্শককে উদ্দেশ্য করে একটাই অনুরোধ, যে 22শে মার্চ আমাদের ছবি অতি উত্তম রিলিজ করছে। প্লিজ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখুন। আমি একবারও বলছি না বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আপনাদের খারাপ লাগতে পারে না, খামতিগুলো চোখে ফেলবেন না, ওগুলো কাটিয়ে দিন না। দি onus is not on the audience, but even if you want to criticize it, please just go and Watch watch the it. movie first and then criticize whatever you feel, ভালো খারাপ mediocre যেটা মনে হয়, ছবিটা দেখে তাহলে কমেন্ট করুন, আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। Thank you. অতি উত্তম ছবি খুব মন থেকে বানানো হয়েছে, আমরা খুব মন দিয়ে কাজ করেছি, অ্যান্ড আমাদের নিজেদের খুব ভালো লাগার জায়গা থেকে এই ছবিটা কিন্তু আপনাদের সকলের সামনে তুলে ধরা। অ্যান্ড হ্যাঁ, যেটা অনিন্দ বলল যে ক্রিটিসাইজ অলওয়েজ থাকবে, ক্রিটিক্স থাকবেন, উই আর অল ওপেন টু অল দোজ ক্রিটিক্স, কিন্তু প্লিজ একবার হলে যান 22শে মার্চ ফার্স্ট ডে ফার্স্ট শো কেটে, কিন্তু দেখতে হবে অতি উত্তম।